আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্চুয়াল ক্লাসের আজকের পর্বে সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়া আফরিন। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাসের ইতিপূর্বে আমি দুটো ক্লাস করেছি, আজকে তারই ধারাবাহিকতায় তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো সমাসের আমি গত দুটো ক্লাসে দ্বন্দ্ব সমাস, দ্বিগু ও অব্যয়ভাব সমাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তার পরবর্তী থেকে আলোচনা শুরু করব। তো আশা করছি তোমরা বিগত ক্লাসগুলো দেখে তোমাদের সমাস ভীতি কিছুটা দূর হয়েছে। তো আমন্ত্রণ জানাবো যে আমাকে পরবর্তী ক্লাসগুলোতে আমার সঙ্গে থাকার জন্য। আশা করছি তোমাদের সমাস ভীতি কিছুটা হলেও দূর করতে পারবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকে কি আছে দেখি। আজকের আলোচনায় তোমাদের জন্য কি থাকছে। আজকের আলোচনায় তোমাদের জন্য আছে কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসটিও আসলে কিছুটা তুমি যদি টেকনিক অবলম্বন করতে পারো তখন তোমার কাছে অনেকটাই সহজ মনে হবে। তো কর্মধারয় সমাসের চলো শ্রেণী বিভাগটা দেখি। তবে এখানে বলে রাখি, যেহেতু আমাদের সমাসে একটা কমন প্রশ্ন থাকে প্রায় সময়ই, সেটা যে কোন পদের প্রাধান্য থাকে। আমরা নিশ্চয়ই উত্তরপদ, পরপদ, পূর্বপদ এসব সম্পর্কে আলোচনা করেছি, বেশ বাক্য কী সেগুলো আলোচনা করেছি। তো সমাসে আমরা দেখি যে পরপদের অর্থ প্রাধান্য, পরপদের অর্থ প্রাধান্য থাকে। এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। তো আসো সমাসের যেমন ধরো এই যে নীল আকাশ যদি বলি, তাহলে এখানে কি বোঝাচ্ছে? নীল যুগ, অর্থাৎ এটা যুগ না, মানে নীল যে আকাশ। তো এখানে কি পূর্বপদ নীল, পরপদ আকাশ। এখানে আকাশটাই কিন্তু প্রধান, মানে আকাশের একটা ধর্ম, মানে গুণ, যে বৈশিষ্ট্য, সেটা বোঝাচ্ছি যে আকাশটা হচ্ছে নীল। তো বুঝলাম যে আমরা কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে। তো আমরা দেখি যে কর্মধারয় সমাসের শ্রেণীবিভাগ। কর্মধারয় সমাসকে কেউ এখানে তোমরা দেখবে যে যদি বই দেখে তোমরা কথা বলো, তাহলে হয়তো দেখবে যে কিছু কিছু বইয়ে একটু ব্যতিক্রম আলোচনা করে, তখন হয়তো তোমরা একটু ডাউট ফিল করতে পারো। তো আমি আগেই তোমাদের সেই সংশয়টা দূর করে দিচ্ছি। যেমন আমি তোমাদের শ্রেণীবিভাগগুলো দেখাচ্ছি, যেন তোমরা সেরকম দ্বিধাদ্বন্দ্বে না পড়ো পড়তে গিয়ে। এখানে অনেক রকমভাবে শ্রেণীবিভাগটা করে থাকে। আমি তোমাদের সেই শ্রেণীবিভাগটা আগে তোমাদের সংশয়টা দূর করে দিচ্ছি। কেউ কেউ বলে যে সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় এবং উপমামূলক কর্মধারয়। উপমামূলক কর্মধারয়, এই উপমামূলক কর্মধারয়টিকে আবার কেউ কেউ তিন ভাগে ভাগ করেছেন। যেমন ধরো এই যে ক নাম্বার, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। রূপক কর্মধারয়। তো তোমাদের কিন্তু আসলে শ্রেণীবিভাগ নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ তোমরা কোনটা কি সমাস, কোন আলোচনায় কি করেছে তোমরা সেটাই একটু গুরুত্ব দিয়ে দেখবে। যেমন সাধারণ কর্মধারয় সমাসের আলোচনাটা কি, মানে কোনটাকে কিভাবে কেন বুঝবো সাধারণ কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয়, উপমামূলককে আবার তিন ভাগে ভাগ করেছে। তো এভাবে করেছে। আবার কেউ কেউ দেখো এভাবে করেছে যে
কেউ কেউ আবার সরাসরি এই যে উপমামূলককে যে 3 ভাগে ভাগ করা হয়েছিল সেটা না করে সরাসরি এই বিভাজনগুলি এখানে রেখেছে। উপমান কর্মধারয়, তারপরে উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়, এভাবে সরাসরি ভাগ করে ফেলেছে। তো তোমাদের যারা 3 ভাগে ভাগ করেছে, যে উপমামূলক সেটাকে আবার 3 ভাগে ভাগ করেছে, তো এই ধরনের দ্বিধা সংশয় মনে না রেখে যে যেভাবেই ভাগ করুক তোমরা বুঝে নিবে যে সবগুলি ভাগই সঠিক। আবার কেউ কেউ ভাগ করেছে, যেমন সাধারণ কর্মধারয় সমাসকে তারা স্বীকার করেনি, সাধারণ কর্মধারয় না করে শুধু এই 4 প্রকার বিভাজন করেছে। এভাবে বিভিন্ন রকম আলোচনা আছে, তবে সবগুলোই তোমরা সঠিক হিসেবেই ধরে নেবে। এখন সঠিক হিসেবে তোমরা ধরে নিতে পারো যদি তোমাদের সেই বিষয়গুলো জানা থাকে, যে কেন তাহলে আমরা ধরো সাধারণ কর্মধারয় সমাস তোমার সেই আলোচনায় নেই, তুমি যেখানে যে বইটা পড়ছো বা যার আলোচনা দেখছো, তাহলে নেই যে এই যে সাধারণ কর্মধারয়ের তো একটা বৈশিষ্ট্য আছে নাকি, তাহলে এই বৈশিষ্ট্যটা যদি আসে কখনো কোথাও, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে কি কোনো কর্মধারয় সমাসেই ফেলবো না, নাকি সেটাকে আমরা হিসাবই করব না? তখন সাধারণ কর্মধারয় সমাসের যারা এই সাধারণ কর্মধারয় সমাসটাকে অস্বীকার করে, তারা এই সাধারণ কর্মধারয় সমাসের যেই বৈশিষ্ট্যটা, এটাকে মধ্যপদলোপী কর্মধারয়ের মধ্যে ফেলে দেয়। কিন্তু আমরা সবগুলি শ্রেণীবিভাগ দেখব যে সাধারণ কর্মধারয়, কারণ আমাদের তো সাধারণ কর্মধারয়ের যে বৈশিষ্ট্য এটা জানতে হবে, তাই না? সাধারণ কর্মধারয়, তাহলে এই সব কিছু মিলিয়ে অনেকের অনেক রকম মতান্তরকে সব কিছু ছাপিয়ে গিয়ে আমরা দেখলাম যে কর্মধারয় সমাস হচ্ছে 5 প্রকার। তো আমরা চলো দেখি, এবার আলোচনাগুলো দেখি। তো সাধারণ কর্মধারয় সমাসের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একটা বিশেষণ, যেমন বিশেষ্য থাকবে যোগ বিশেষণ, যেটাকে তোমরা নাউন অ্যাডজেক্টিভ বললে একটু বেশি বুঝো। তো বিশেষ্য এবং বিশেষণ যুক্ত থাকে, মানে বিশেষণটা আগে থাকে, বিশেষ্যটা পরে থাকে। এই যে এখানে ধরো বিশেষণটা আগে থাকে আর বিশেষ্যটা পরে থাকে। এই যে যেমন একটু আগে বলছিলাম আমি, নীল যুগ আকাশ, তাই না? তাহলে এই যে নীল আকাশ, এটা কিন্তু সমাস কিন্তু এভাবে নির্ণয় করে না, এটা হচ্ছে জাস্ট তোমাদেরকে একটা শব্দের মধ্যে যে 2টা শব্দ লুকায়িত আছে সেটা দেখানোর জন্য আমি যোগচিহ্ন দিয়েছি। তোমার এই যে যখন নীল আকাশ শব্দটি দেয়া থাকবে, এটার ব্যাস বাক্য করতে হবে। ব্যাস বাক্য কীভাবে করবে? এই যে আমি দেখিয়েছিলাম, নীল যে আকাশ, এগুলি হচ্ছে এটার ব্যাস বাক্য। আবার শুধু যে মাঝখানে কর্মধারয় সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মাঝখানে যে থাকে, তো শুধু যে থাকলেই যে কর্মধারয় সমাস তা নয়, যে ছাড়াও কিন্তু আরও কিছু সর্বনাম পদ, যেমন পরস্পর নির্ভরশীল কিছু সর্বনাম আছে, সেগুলি যুগেও হতে পারে। যে, সে, যা, তা, যিনি, তিনি, এগুলি মানে যিনি থাকলে তিনি থাকবে, যা থাকলে তা থাকবে, এই ধরনের শব্দযুগেও কি কর্মধারয় মানে সাধারণ কর্মধারয় সমাস হয়ে থাকে। তবে আরেকটা কথা তোমাদের বলি, যে তোমরা পরীক্ষায় যদি তোমাদের তো পরীক্ষায় ব্যাস বাক্য দেওয়া থাকে না, সমস্ত পদটা দেওয়া থাকে, সমস্ত পদটা দেওয়া থাকলে তোমরা সেটাকে যেভাবে করবে, আমি প্রথম ক্লাসে একদিন বলেছিলাম যে তুমি যেভাবে ব্যাস বাক্য করবে ঠিক সেই অনুযায়ী সমাসের নাম হবে। তো এই যে এইগুলি যে বললাম যে সে, এইগুলি যুগেও কি কর্মধারয় সমাস হয়। তো যেমন ধরো
যেমন বললাম সহজ সরল। তাহলে কি বলবা, যে সহজ সে সরল, মানে এখানে কি দুটো পদ দিয়ে তোমাকে একই রকম, মানে একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝাবে। দেখবে অনেক সময় এই যে সাধারণ কর্মধারয়ের কিছু কিছু বৈশিষ্ট্য দেখবে যে মানে সমস্ত পদে কিছু কিছু বৈশিষ্ট্য দেখবে দ্বন্দ্ব সমাসের সঙ্গে মিলে যায়। দ্বন্দ্ব সমাসেও কিন্তু আমরা একই রকম পদ দেখি, তাই না? সেখানে আমরা কি করি, যে মাঝখানে উ ব্যবহার করে এটাকে দ্বন্দ্ব সমাস করে ফেলি। কিন্তু এখানে দেখবে যে একটুখানি সূক্ষ্ম তফাৎ তোমরা মনে রাখবে, যে তাহলে আমরা বুঝবো কিভাবে যে এটা আসলে কিভাবে করব। ধরো তোমার পরীক্ষার হলে শুধুই সহজ সরল দেয়া থাকলো, তখন তুমি এটাকে যেভাবে চাও করতে পারবে, যেহেতু দুটোই একই রকম পদ। হ্যাঁ, আমি বলেছিলাম যে তুমি যেভাবে ব্যাস বাক্য করবে সেভাবেই সমাসের নামকরণ হবে। তখন তুমি সহজ ও সরল এটা দিয়ে দ্বন্দ্ব সমাস লিখতে পারো, অথবা যে সহজ সে সরল, মানে এখানে আবার একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাই না? কর্মধারয় সমাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুটো পদ দ্বারা একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝাবে। তাহলে আমরা কি বলছি, যে সহজ সেই সরল, তার মানে একই ব্যক্তি সম্পর্কে আমরা কথা বলছি। এখানে সহজ সরলটা তুমি দিলে কর্মধারয়, সাধারণ কর্মধারয় লিখবে। আর হ্যাঁ, সাধারণ কর্মধারয় লেখার সময় তোমাকে সাধারণ শব্দটা না লিখলেও চলে, শুধু কর্মধারয় সমাস লিখতে পারো। তবে অন্য কর্মধারয় সমাসগুলোর বেলায় কিন্তু এটা তুমি পারছো না, যেমন মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক, এগুলির বেলায় তোমাকে নাম লিখতে হবে। কিন্তু সাধারণ কর্মধারয়ের বেলায় এই নামটা লিখতে হয় না, শুধু কর্মধারয় লিখলেই চলে। আবার যদি বলি গিন্নিমা, যিনি গিন্নি তিনি মা, ঠিক আছে? এটার ব্যাস বাক্য হবে, মানে আমরা একজন ব্যক্তি সম্পর্কে এই কথা বলছি। যিনি গিন্নি তিনি মা। আবার ধরো কাঁচা মিঠা বললাম, যা কাঁচা তাই মিঠা। সাদা কালো বললাম, এখানে সাদা কালো যদি বলি তুমি সাদা ও কালো এইভাবে যদি সমাস করো তাহলে দ্বন্দ্ব সমাস দিতে পারো। আবার যদি যা সাদা তাই কালো, এখানে তুমি কি, যেহেতু একই ব্যক্তি একই বস্তু সম্পর্কে বোঝাচ্ছি যে যা সাদা তাই কালো, তাহলে তুমি এটাকে কর্মধারয় সমাস দিতে হবে। আর সাদা ও কালো এটা কিন্তু সম্পূর্ণ দুটো পদ, দুই রকম জিনিস। তো যেহেতু শুধু সাদা ও কালো বলছি, তখন সেই ক্ষেত্রে তুমি এটাকে দ্বন্দ্ব সমাস দিতে পারো। আবার যদি বলি, তবে বিশেষ করে আরেকটা বিষয় যেটা লক্ষ্য রাখবে, তোমার যদি পরীক্ষার হলে দেয়া থাকে, যে ধরো এখানে ঘর বাড়ি বললাম আমি, যে ঘর বাড়ি কোন সমাস, আমরা কিন্তু দ্বন্দ্ব সমাসেও পড়েছি যে ঘর ও বাড়ি, ঘর বাড়ি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আবার যদি বলি তোমার পরীক্ষার হলে যদি এভাবে দেয়া থাকে, ধরো আমাদের এইচএসসি পরীক্ষায় যদিও এইভাবে দেয়া থাকবে না, এইচএসসি পরীক্ষায় শুধু এইভাবেই দেয়া থাকবে যে একটা পদ দেয়া থাকবে, এটাকে তুমি তোমার মতো করে সমস্ত পদ বা ব্যাস বাক্য নির্ণয় করে সমাসের নাম লিখতে হবে। কিন্তু ধরো তুমি এইচএসসি পরীক্ষা শেষ করলো, উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে, সেখানে লেখা থাকলো এই যে শুধু ঘর বাড়ি যদি থাকে, তাহলে তো বুঝলেই ঘর ও বাড়ি, সরি, ঘর বাড়ি, তাই না? এভাবে তুমি ঘর ও বাড়ি দিলে। কিন্তু যদি লেখা থাকে আমার কোনো ঘর বাড়ি নেই, একটা পদে দেয়া থাকলে, হ্যাঁ, একটা বাক্যে দেয়া থাকলে, তখন কি বুঝবে? এখানে যে দ্বন্দ্ব সমাস বলেছি আমি, দ্বন্দ্ব সমাসে কিন্তু ঘর এবং বাড়ি বলতে দুটোই আলাদা শব্দ বোঝানো হচ্ছে, শুধু ঘর এবং বাড়ি। যা ঘর তাই কিন্তু বাড়ি না, তাই না? ঘর ও বাড়ি দুটো একটা ভিন্ন জিনিস। কিন্তু এখানে যখন বলেছে আমার কোনো ঘর বাড়ি নেই, তখন বুঝতে হবে যা ঘর তাই বাড়ি, তাই না? একটা জিনিসকেই বোঝানো হয়েছে এখানে, যে আমার কোনো ঘর বাড়ি নেই। তখন এখানে যেমন এখানে তোমাকে দিতে হবে ঘর ও বাড়ি দ্বন্দ্ব সমাস, এখানে দিতে হবে যা ঘর তাই বাড়ি, এটা হবে কর্মধারয় সমাস। তো এই যে একই শব্দ এক এক জায়গায় শুধু প্রয়োগের ভিন্নতার কারণে বিভিন্ন সমাস হতে পারে। এটা আমি গত পর্বেও বলেছি, আজকেও বলছি। এটা একটুখানি
এই যে অনেকেই বলে না জটিল সমাস, খুব জটিল, যে এক জায়গায় ঘরবাড়ি দেখে আসলাম এখানে দ্বন্দ্ব সমাস লিখলো, এখানে এসে দেখছি আবার কর্মধারয় সমাস। অথচ তুমি এই ব্যাখ্যাগুলোই কিন্তু ভালো করে খেয়াল করো নি, শুধু শব্দটা খেয়াল করেছ। শব্দটা খেয়াল করে যে এক জায়গায় এক বইয়ে লিখেছে দ্বন্দ্ব সমাস, আরেক বইয়ে লিখেছে এটা হচ্ছে কর্মধারয় সমাস, তখন মনে হবে যে বইটা বোধহয় ভালো না, বা লেখক খুব ভালো দক্ষ না, যে ব্যাকরণবিদ ভালো দক্ষ না, তিনি জানেন না, উল্টাপাল্টা লিখেছেন। কিন্তু তোমাদের আবারও বলছি যে তোমরা ব্যাখ্যাগুলো খেয়াল করবে ভালো করে, যে ঘর বাড়ি এক জায়গায় দ্বন্দ্ব সমাস হতে পারে, আবার আরেক জায়গায় কর্মধারয় সমাস হতে পারে। কারণ দেখো এখানে ঘর ও বাড়ি বলতে দুটো জিনিসকে বোঝানো হচ্ছে, ঘর এবং বাড়ি। আমরা জানি যে ঘর কোনটা বাড়ি কোনটা, আর এখানে ঘর বাড়ি বলতে কিন্তু একটা জিনিসকেই বোঝানো হচ্ছে যে আমার ঘর বাড়ি নেই, মানে যা ঘর তাই বাড়ি। তো যাই হোক এই বিষয়গুলো খেয়াল রাখবে। এটা হচ্ছে সাধারণ কর্মধারয় গেল। তারপরে আসো যে মধ্যপদলোপী কর্মধারয় সম্পর্কে। মধ্যপদলোপী কর্মধারা, এখানে দেখো একটু নামটাকে লক্ষ্য করো ভালো করে, যে নামের মধ্যে কিন্তু অর্থ লুকিয়ে আছে, মধ্য পদ লোপী। আমরা পদ কি জানি এবং মধ্যপদ কোনটাকে বলা হতে পারে সেটাও জানি। মধ্যপদ মানে মাঝখানের পদ, নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা তো শব্দ নিয়ে কারবার করি, তাই না? মানে এখানে হচ্ছে আমাদের শব্দ নিয়ে খেলা, একটা শব্দ দেয়া থাকবে, সেই শব্দটাকে আমরা বেশ করব, এটা শব্দ থেকে আমরা কোন সমাস এটা নির্ণয় করব। তাহলে পদ, মধ্যপদটা কোথায় পাবো? আমাদের তো অতগুলি পদ দেয়া থাকে না, সর্বোচ্চ দুটো পদ দেয়া থাকে আমাদের এখানে, কিন্তু দুটো পদের মধ্যে তো মধ্যপদ কোনটা সেটা আমরা বুঝি না। তো লক্ষ্য করো যে মধ্যপদ হচ্ছে, আমরা কিন্তু এই যে সমাস নির্ণয় করি, এটার কিন্তু একটা ব্যাস বাক্য তৈরি হয়, ঠিক আছে? তো মূলত ব্যাস বাক্যেরই কিন্তু জন্ম আগে, পরবর্তীতে সেটাকে সংক্ষিপ্তকরণ করে আমরা সমাস করেছি, বরং মানে সমস্ত পদ নির্ণয় করেছি, বরং এখন আমরা শুধু সমস্ত পদই ব্যবহার করছি। তো এই মধ্যপদটা আমরা কিভাবে, দেখো তোমাকে দেখাই। যেমন আমরা যদি বলি ঘর জামাই, তাই না? এখানে মধ্যপদ আবার কোনটা? এখানে একটা আছে পূর্বপদ, একটা আছে পরপদ, অথবা একটা পূর্বপদ একটা উত্তরপদ, তাই না? তো এই যে আমরা কিন্তু এভাবে ঘর জামাই কাকে বলি, শব্দটা যদিও কিন্তু আলাদা নয়, এটা আমি তোমাদের বোঝানোর জন্য আলাদা লিখেছি, কারণ সমাসবদ্ধ শব্দ কখনো আলাদা হবে না, এটা এক শব্দ হবে ঘর জামাই, ঠিক আছে? এই যে আমাদের মধ্যপদ বের করছি, ঘরে আশ্রিত জামাই। ঘরে যে জামাই আশ্রিত থাকে সেটাকেই আমরা, যদিও সব জামাইরা ঘরেই থাকে, কিন্তু এই যে আশ্রিত শব্দটা দিয়েই কি এই ঘর জামাইটাকে একটু নিন্দিত করে ফেলেছে। যা হোক, এই যে আশ্রিত শব্দটা কি, এই যে এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, এটা এখন মধ্যপদে রইল না। এই যে মধ্যপদটাকে লুপ পেয়ে যে সমাস হয়, মধ্যপদ লুপ পাবে, মানে লুপ পাওয়া মানে কি বিলুপ্ত হয়ে যাওয়া, তাই না? কমে যাওয়া, এরকম কিছু। তো মধ্যপদটা লোপ পেয়ে হচ্ছে এই সমাসটা। এই জন্য এখন দেখো যে হলো না, ঘর থাকলো, এখানে জামাইটা থাকলো, শুধু আশ্রিত শব্দটা বিলুপ্ত হয়ে গেল। এই যে মধ্যপদ লুপি মানে লোপ পেয়ে গেল। এইগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপরে সিংহ চিহ্নিত আসন ইত্যাদি, সিংহ চিহ্নিত আসন, তাই না? তাহলে এটাকে কি বলি সংক্ষেপে? সিংহাসন। ঠিক আছে? আবার দেখো এই যে আমি যে বলেছিলাম যে তোমরা যেভাবে ব্যাস বাক্য নির্ণয় করবে সেই অনুযায়ী সমাসের নাম হবে। এই যে ঘরে আশ্রিত জামাই, এটাকে তুমি যদি আবার বলো যে ঘরের জামাই, এই যে ব্যাস বাক্যটা আমি অন্যভাবে করলাম একটু, ঘরের জামাই, তাহলেও কিন্তু আমাদের এটা কি সমাস নির্ণয় ব্যাস বাক্য হলো, এবং সমাসের এইখানে
আমরা আশ্রিত শব্দটা দিয়েছি বলে এখানে আরেকটা পদ বেরিয়েছে, এই পদটা লোপ পাওয়ার কারণে এটা হয়েছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর তোমরা যদি ঘরের জামাই এভাবে করো তাহলে ঘরের সঙ্গে কি এর যুক্ত হয়েছে, এর হচ্ছে একটা কি বিভক্তির চিহ্ন, তাই না? ষষ্ঠী বিভক্তির চিহ্ন হচ্ছে র এবং এর, এটা তো র এবং এর যুক্ত থাকলে এটাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। যদি তোমরা এভাবে বেশ বাক্য করতে পারবে, এই যে বললাম না যে এক বইয়ে লেখা আছে গলজামাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, তুমি আরেক বইয়ে গিয়ে দেখলে যে গলজামাই শব্দটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, তখন তোমরা বিপাকে পড়ে যাবে যদি পুরোটা না জানো। এই জন্যই আমি আবার বলছি যে একটা সমাস তোমার বেশ বাক্য করার উপর ভিত্তি করে যে কোনো বিভিন্ন রকম সমাস হতে পারে। এখন কথা হচ্ছে তুমি এখানে যদি এভাবে বেশ বাক্য দাও সেটাকে আবার ষষ্ঠী তৎপুরুষ সমাস লিখতে পারবে না, আবার এভাবে বেশ বাক্য করলে এটাকে আবার মধ্যপদলোপী কর্মধারয় লিখতে পারবে না। তুমি যেভাবে বেশ বাক্য করেছো সেই অনুযায়ী সমাসের নাম লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবারে আসো উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয়, এখন উপমান কর্মধারয় সমাস কোনটা? উপমা, দেখো এখানে উপমা শব্দটি রয়েছে। এই যে আমরা যে পরবর্তী তিনটা সমাসের কথা বলছি, উপমান, উপমিত, তাই না? উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়, এই তিনটা কর্মধারয় সমাসই কি উপমামূলক। উপমা তো তোমরা বোঝো নিশ্চয়ই, মানে উপমা হচ্ছে কোনো কিছুর সঙ্গে তুলনা করা, মানে সাদৃশ্য কল্পনা করা, এরকম, এইটাকে উপমামূলক বলা হয়। এখন এখানে আমাদের দুটো শব্দ সম্পর্কে একটু স্পষ্ট ধারণা প্রয়োজন, যে উপমা এবং উপমিত এই দুটো শব্দ। উপমান এবং উপমিত, তাহলে উপমান কোনটা? আচ্ছা, আমরা জানি যে উপমা হচ্ছে দুটো শব্দের সঙ্গে কি একটা সম্পর্ক, মানে তুলনা করা, তুলনামূলক সম্পর্ক তৈরি করা। যেমন আমরা কখনো কখনো প্রায় ক্ষেত্রেই উপমা কখন আমরা করি, বিশেষ করে সাহিত্য রচনায়, বা আমরা যদি অতি রোমান্টিক থাকি কখনো, বা কারো সম্পর্কে একটু একটু বাড়িয়ে বলা আর কি, এগুলো উপমা কিন্তু প্রায় অনেকটা বাড়িয়ে বলার মতোই বলা হয়। যেমন আমরা কাউকে কখনো খুব আবেগে বা বেশি সুন্দর, বেশি ভালো, এগুলি তুলনা করা, এগুলি বলার জন্যই কিন্তু তুলনাগুলো করি। যেমন আমরা কখনো বলি যে তোমার মুখটা চাঁদের মতো, এই যে চাঁদের সঙ্গে আমরা তুলনা করলাম যে চাঁদ মুখ, তাই না? যেমন চাঁদ মুখ, হ্যাঁ, চাঁদ মুখ বললাম আমরা। এই যে এখানে দুটো শব্দ আছে, মানে মুখ আর একটা হচ্ছে চাঁদ। এখানে বলো তো তোমরা যে কোনটাকে তুলনা করলাম? হ্যাঁ, এই যে দুটো শব্দ আমি আলাদা লিখি বোঝানোর জন্য সুবিধার্থে। হ্যাঁ, দুটো লিখলাম, চাঁদ মুখ। এখানে একটাকে, মানে মুখটাকে চাঁদের সঙ্গে তুলনা করেছি। কেন? কারণ আমরা জানি যে জগতের সুন্দরতম জিনিসের মধ্যে একটা হচ্ছে চাঁদ। চাঁদকে আমরা সুন্দর কল্পনা করি, এজন্যই মুখটা হচ্ছে চাঁদের মতো, মানে সুন্দর। তো এই যে যাকে তুলনা করি, এবং একটা হচ্ছে তাকে তুলনা করেছি, এবং এটা হচ্ছে তার সঙ্গে তুলনা করেছি। এখন যার সঙ্গে তুলনা করা হয় সেটাকে বলা হয় উপমান। উপমান শব্দ আর কি, এই শব্দটাকে বলা হয় উপমান। আর যাকে তুলনা করা হয়েছে
তাকে বলা হচ্ছে উপমিত। এই শব্দটা হচ্ছে উপমিত, ঠিক আছে। এখন শুধু এই ব্যাখ্যাটুকু দিয়ে কিন্তু তোমরা উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের কিছুই বুঝবে না। কাজে এখান থেকে সেটা বোঝার চেষ্টা করো না। তোমাদের আমি যেটা বলছি শুধু আপাতত সেইটুকুই বোঝো যে চাঁদ মুখ, যেহেতু আমরা উপমান নিয়ে কথা বলছি, যে এটা হচ্ছে মানে উপমান কখনো কখনো আসে, তোমার পরীক্ষায় আসতে পারে যে উপমান কোনটা, উপমিত কোনটা। মানে এটা তোমাদের এইচএসসি পরীক্ষায় তো আসবে না, যে কোনো প্রতিযোগিতামূলক পরবর্তীতে ধরো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, কোনো চাকরি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, বড় বড় কম্পিটিশনে আসতে পারে আর কি। এজন্য বলে রাখলাম যে উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়, আর উপমিত অথবা এটার আরেকটা নাম হচ্ছে উপমেয়। ধরো তোমার এই যে চাঁদ মুখ শব্দটা দিয়ে বললো যে এখানে উপমেয় কোনটা, তাই না? তখন কিন্তু তোমার বিপাকে পড়াটাই স্বাভাবিক, যেহেতু জানো না উপমেয় কোনটা অথবা উপমিত কোনটা। তো এই জন্যই বলে রাখা যে মুখ হচ্ছে এখানে উপমেয় বা উপমিত। তো যাই হোক, এখন আসো দেখি যে উপমান কর্মধারয় কোনটাকে বলে, উপমিত কর্মধারয় সমাস কোনটাকে বলে, এবং রূপক কর্মধারয় সমাস কোনটাকে বলে। প্রথমেই আসছি উপমান। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস হয়তো খেয়াল করতে পারো, এতকাল আমরা কিছুটা আসলে পড়াশোনা যত বেশি জানা হয় তত বেশি আমাদের পূর্বেকার ভুল ত্রুটি এগুলো চোখে পড়ে, তাই না? আমরা যখন অল্প জানি তখন মনে হয় বেশি অনেকটাই জেনে ফেলেছি, কিন্তু যখন আরও জানি তখন মনে হয় না আমার সেই জানাটাই একটু ভুল ছিল। তো যেমন ধরো উপমান এবং উপমিত, আমরা সোজা কথায় একটা জিনিস পড়তাম যে উপমান শব্দটা, যেমন উপমান কর্মধারয় উপমিত কর্মধারয়ে কি থাকবে, দুটোই যেহেতু তুলনামূলক শব্দ দিয়ে করা হয়, যে সবই একই রকম, ঠিক আছে। শুধু উপমান কর্মধারয়ে যে তুলনা করার মতো জন্য আমরা কি দু তিন ধরনের শব্দ ব্যবহার করি। কীরকম? যেমন মতো, ন্যায়, সদৃশ, তাই না? এগুলি দিয়ে আমরা তুলনা বোঝাই। তো আমরা জানি যে খালি মুখস্থ এটাই জানতাম যে উপমান কর্মধারয় সমাসে ন্যায় বা মতটা মাঝে থাকে, আর উপমিত কর্মধারয় সমাসে ন্যায় বা মতটা শেষে থাকে। হ্যাঁ, যেমন ধরো এই যে বলছি যে মত, শুধু একটা শব্দ দিয়ে আপাতত আমরা বলি মত শব্দটি মাঝে থাকে, মাঝে, আর মত শব্দটি শেষে থাকে, ঠিক আছে। এটা দিয়ে আমরা বুঝে ফেলবো এটা উপমামূলক, এটা উপমিত, মানে এটা উপমান এবং এটা উপমিত। কিন্তু তোমাদের কাছে আমার জিজ্ঞাসা যে এই যে এভাবে এত সহজ যদি হয়ে যেত, তাহলে আমাদের সমাজকে অনেকেই যারা কঠিন বলে এভাবে কঠিন বলতো না। যেমন ধরো যে ন্যায় বা মতো যে মাঝে আছে না শেষে আছে এটা বুঝবো কিভাবে? আমাদের তো বেশ বাক্যটা দেয়া থাকবে না, তাই আমাদের শুধু দেয়া থাকবে কি এইরকম একটা শব্দ দেয়া থাকবে। হ্যাঁ, এই যে এই শব্দটা আমাদের জন্য দেয়া থাকবে, তাহলে এখান থেকে আমরা ন্যায় মতো মাঝে থাকবে, ন্যায় মতো আমি তো বোকার মাঝে লিখে ফেলতে পারি, তাই না? এরকম ভুল আমার হতেই পারে। তো ন্যায় এখানে তো মতই নাই যে যেটা আমরা দেখে বুঝবো যে মাঝে আছে না শেষে আছে, এটা উপমান নাকি উপমিত, তাই না? আমাদের বেশ বাক্য মানে সমস্ত পদ থেকে বের করতে হবে যে কোনটা আসলে কোন সমাস, বা ন্যায় বা মতটা কি আমরা মাঝে দেব না ন্যায় বা মতো শেষে দেব। আসলে এটা কোনো বিষয়ই নয় যে মনে রাখার মতো। ন্যায় বা মতো তোমার উপমান কর্মধারয়ও ন্যায় বা মতোটা কখনো শেষে থাকতে পারে, উপমিত কর্মধারয় সমাসেও কখনো কখনো ন্যায় বা মতোটা শেষে বা মাঝে দুই জায়গাতেই থাকতে পারে। তো বিষয় হচ্ছে যেমন ধরো উপমান কর্মধারয় সমাসটা এবার প্রথমে বলি।
তোমরা মনে রাখবে যে উপমান কর্মধারয় সমাসে প্রথমে নাউন, তারপরে থাকবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই? এই যে একটা শব্দ লিখলাম, এখন তোমাদের জন্য এটা, যদিও তোমরা সামনাসামনি নেই, আমি পরবর্তীতে এমন কিছু শব্দ তোমাদের দেব যে তোমরা এগুলি আমাকে লিখে দেখাবে। এই যে আমি উপমান কর্মধারয় সমাসে বলেছি যে প্রথম শব্দটা থাকবে নাউন, তারপরের শব্দটা থাকবে অ্যাডজেক্টিভ। ন্যায় মতো এগুলো কিচ্ছু না, এগুলো আগে পরের কোনো ব্যাপার নেই। তো এখন দেখো তো, আমরা কাজল কালো এই শব্দটা আমার এই সংজ্ঞা অনুযায়ী কোথায় পড়ছে? এই যে নাউন, নাউন মানে বিশেষ্য, এই যে কাজল বিশেষ্য। অ্যাডজেক্টিভ দোষ গুণ, যে কালো, কালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো? তাহলে কিভাবে আমরা ব্যাস বাক্যটা করব? কাজলের মতো কালো বা কাজলের ন্যায় কালো। মতো এবং কালো দেওয়ার মধ্যে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তুমি যেখানে মতো ব্যবহার করবে সেখানে ন্যায়ও ব্যবহার করতে পারো, এটার জন্য কোনো কিছুই হবে না। কাজলের মতো কালো, ঠিক আছে? এই যে তারপর বজ্র কঠোর, এই যে আবার ধরো বজ্র কঠোর, এই যে এখানে, এখানে বজ্র কি বিশেষ্য, কঠোর মানে বিশেষণ, তাই না? তো এইটা হচ্ছে বজ্রের মতো কঠোর। তারপরে আবার যদি বলি তুষার শুভ্র, তাহলে তুষার হচ্ছে বিশেষ্য, শুভ্র মানে কি সাদা, তাই না? সাদা হচ্ছে বিশেষণ। তারপরে আবার যদি বলি, এগুলি তোমরাই করতে পারবে, তুষার শীতল, তাই না? মানে তুষারের মতো শীতল, তুষার মানে হচ্ছে বরফ, বরফের মতো শীতল, বা এটা হচ্ছে বরফের মতো সাদা, মানে তুষারের মতো সাদা, তুষারের মতো শীতল। তো এইগুলো হচ্ছে আমাদের উপমান কর্মধারয় সমাসের উদাহরণ, ঠিক আছে? এখানে আবার শেয়াল পণ্ডিত যদি বলি, তাই না? শিয়ালের মতো পণ্ডিত, এটাকে বলি। শিয়াল পণ্ডিত বলতে কিন্তু শুধু আমরা শিয়ালকেই বলি না, এটা যে কোনো মানুষও যদি একটু বেশি চালাকি করে তাকে কিন্তু আমরা শিয়াল পণ্ডিত বলি, মানে শিয়ালের মতো পণ্ডিত। তো যা হোক, এগুলি হচ্ছে, এখন তোমরা এগুলোকে ব্যাস বাক্য নির্ণয় করবে। আবার এখন দেখো আমরা উপমিত কর্মধারয় সমাস কি বলছি। উপমিত কর্মধারয়, এই যে আমরা উপমান কর্মধারয় সমাসে দেখেছি যে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ থাকে, তাই না? তো এই যে আর উপমিত কর্মধারয় সমাসে আমরা দেখব যে দুটোই নাউন, ঠিক আছে?
দুটোই নাউন থাকে, অর্থাৎ এই যে পূর্বপদ এবং পরপদ দুটোই কি নাউন যোগ করে হ্যাঁ এই ধরনের সমাসগুলো হয়। আবার আরেকটা জিনিস একটু মজা করে বলা যায় তোমাদেরকে। আচ্ছা, আমি দুই একটা উদাহরণ দিয়ে তারপরে তোমাদেরকে একটু জাস্ট মজার ছলে, কারণ আমরা কিন্তু মজাটাই একটু বেশিক্ষণ মনে রাখতে পারি, তাই না? যেমন ধরো আমি কয়েকটা উদাহরণ বলি যে হরিণ চোখ, তারপরে ধরো বাহুলতা, শিয়াল পণ্ডিত, হ্যাঁ শিয়াল পণ্ডিত নয়, শিয়াল পণ্ডিত হচ্ছে উপমান কর্মধারয় সমাস, সিংহ পুরুষ, এই ধরনের শব্দগুলো। তো এই যে দেখো আমরা যেই টেকনিকটুকু অবলম্বন করতে পারি, এখানে সবগুলোই কিন্তু হরিণও বিশেষ্য, চোখও বিশেষ্য, বাহু বিশেষ্য, লতাও বিশেষ্য, সিংহ বিশেষ্য, পুরুষ বিশেষ্য। এই যে এখন ন্যায় বা মতো মাঝে থাকলো কিনা, শেষে থাকলো কিনা, এগুলি কোনো ব্যাপার নয়। যেমন হরিণের মতো চোখ, তাই না? আবার হরিণ চোখা কিন্তু নয়, হরিণ চোখা যদি দাও তাহলে কিন্তু আবার হয়ে যাবে বহুব্রীহি সমাস। যেমন হরিণের মতো চোখ যার, সেখানে আবার হরিণ বা চোখ দুটোর কিছুই বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যার, এই যে অন্য একটা ব্যক্তি, এই হরিণ চোখা। হ্যাঁ, আবার বাহু লতার ন্যায়, হরিণের মতো চোখ। যাই হোক, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে দুঃখিত একটু। তো এই যে দুটোই দেখো আমরা বিশেষ্য দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? তো এই বিশেষ্য থাকার কারণে আমরা এটাকে দেখছি যে উপমিত কর্মধারয় সমাস। এর আগেরটা যেহেতু একটা বিশেষ্য একটা বিশেষণ ছিল, সেটা ছিল উপমান কর্মধারয় সমাস। তো দেখো আরেকটা জিনিস তোমাদের যেটা বলছি যে একটু টেকনিক্যালি লক্ষ্য করো। আমি যখন বলছিলাম যে তুষার শুভ্র, হ্যাঁ, বা শুভ্র বা তুষার শীতল, যেটাই বলি না কেন, তুষার শীতল, এই দুটোর একটা যে কোনো একটাই নিলাম, অথবা কাজল কালো, হ্যাঁ দেখো কাজল কালো, তিনটে শব্দই আমরা নিলাম। এখন দেখো শুভ্র মানে সাদা কিন্তু বরফের মতো হতে পারে, এটা বাস্তবতা, একেবারে বাস্তবিকলি যেটা আমরা দেখছি আর কি, যে তুলনায় কিন্তু কখনো বাস্তবতা থাকে, কখনো অবাস্তবতা থাকে, তাই না? তো তুষার শুভ্র, তুষারের মতো মানে বরফের মতো সাদা হতে পারে। তুষার শীতল, তুষারের মতো শীতল, সেটাও কিন্তু হতে পারে। কাজল কালো কিন্তু কাজলের মতোই হতেই পারে, এটা বাস্তব। আবার কিন্তু এখানে দেখো অনেকটা কিন্তু অবাস্তবতা লুকিয়ে আছে, যেটা আমরা তুলনা করছি ঠিকই, হ্যাঁ, পটলের মতো চোখ। তো এই রকম আমরা যখন বলছি তখন এটা শুধুই কল্পনা থেকে বলছি, এর মধ্যে কিন্তু বাস্তবতার একেবারেই মানে বাস্তবের সঙ্গে যায় না, শব্দগুলো মিলে না আর কি। আমরা শুধু আবেগে পড়ে বলি, যেমন হরিণ চোখ, হরিণের মতো চোখ, এটা কিছুটা অবাস্তব। আমরা শুধু সুন্দর কল্পনা করেই বলি বাহু লতার ন্যায়, অথবা লতার ন্যায় বাহু, যেভাবেই করো। এটা দেখো তো, বাহু এবং লতা দুটোই কিন্তু ভিন্ন জিনিস, তাই না? আমরা যদিও বলি আমরা একটু আমাদের বাক চাতুর্য প্রকাশ করার জন্য, এটা কিন্তু বাস্তব নয়, কিছুটা অবাস্তব। এটা একেবারে সরাসরি, এখানে কোনো ডাউটই নেই, তাই না, যে এটা হতে পারে। কাজল কালো, তুষার শীতল, তুষার শিবরা একেবারেই বাস্তব,
হ্যাঁ হ্যাঁ, তুষারের মতোই তো শীতল, কাজলের মতোই তো কালো, এবং তুষারের মতোই তো শুভ্র, আমরা বলতে পারি হুবহু। কিন্তু এখানে হুবহু বলে কিছু নেই। বাহুলতা, হরিণ চোখ এবং সিংহ পুরুষ, এই যে সিংহের ন্যায় পুরুষ বা পুরুষ সিংহের ন্যায়, যেভাবেই করো। এই যে দেখো এখন, হ্যাঁ, সিংহের ন্যায় পুরুষ, অথবা যদি বলি পুরুষ সিংহের ন্যায়, সিংহের ন্যায়। শুধু এইভাবে বলার কারণে, যেমন আমরা এই যে প্রথমে আমি বলেছিলাম যে আমরা ছোটোবেলায় পড়েছি যে উপমান কর্মধারয় সমাস হচ্ছে ন্যায়টা মাঝে থাকবে, উপমিত কর্মধারয় সমাসে ন্যায়টা বা মতটা শেষে থাকবে। তো এখানে দেখো তো, এখানে আমি এখানে ন্যায়টা মাঝে লিখলাম, এখানে ন্যায়টা শেষে লিখলাম, একই জিনিস, তাই না? এখন আমরা এটাকে কি উপমান বলে এটাকে বলবো উপমান কর্মধারয় সমাস, এটাকে বলবো উপমিত? না, এখানে দেখো কিছুটা দুটোই যেহেতু বিশেষ্য এবং কিছুটা অবাস্তবতা রয়েছে কিন্তু, তাই না? আমরা এই তফাৎটা লক্ষ্য না করে আমরা লক্ষ্য করব ওই তফাৎটা, যে দুটোই নাউন কিনা। এখানে দুটোই নাউন এবং কিছুটা কিন্তু সিংহ পুরুষ, মানে পুরুষ সিংহের ন্যায় পুরুষ। এটা আমরা যতই বলি যে কারোর মধ্যে একটুখানি বেশি শক্তিমত্তা এগুলো থাকলে তাকে সিংহ পুরুষ বলি, কিন্তু আসলেই কি সে সিংহের মতো হয়ে যায়? সিংহের মতো কিন্তু হতে পারে না, না আকৃতিতে না বৈশিষ্ট্যে, তাই না? হতে পারে না। তো এই জন্য যে এখানে কিছুটা আশা করছি তোমরা এই টেকনিকটা একটু ভালো করে লক্ষ্য রাখবে, তাহলে হয়তো এই ব্যাপারে আর ভুল হবে না কখনো, যে এখানে বাস্তবতা নেই কিছু, ঠিক আছে? আর এটা পুরোপুরি বাস্তব, ঠিক আছে? উপমিত কর্মধারয় সমাস। তো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি, তোমরা তো প্রায় অনেকেই দেখি ক্লাসগুলো ঠিকমতো দেখো না, যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের কাছে সমাসের যেই ভীতি ভয় এগুলো থাকতো না। তোমাদের কাছে অনুরোধ, তোমরা একজন দেখলে আরেকজন ফ্রেন্ডকে বলো যে এটা এখানে খুব ভালোভাবে দেয়া আছে, বোঝানো আছে, এটা এই ক্লাসটা করলে আমি নিশ্চিত যদি তোমরা তেমনভাবে লক্ষ্য করো মন দিয়ে, যে তোমরা সমাজ সম্পর্কে তোমাদের যে জটিল ধারণাটা, ভুল ধারণাটা ভেঙে যাবে। তারপরে রইল যে রূপক কর্মধারয় সমাস। রূপক, হ্যাঁ, রূপক কর্মধারয় সমাসও আমরা কিভাবে পড়েছি, যে মাঝখানে রূপ থাকলেই রূপক কর্মধারয় সমাস। হ্যাঁ, মাঝখানে রূপ থাকলে রূপক কর্মধারয় সমাস। এখন বলো তো এখানে কি আছে, রূপটা কোথায়? হ্যাঁ, প্রাণ পাখি, বিষাদ সিন্ধু, দিল দরিয়া, ক্রোধানল, এই যে এই শব্দগুলো, এগুলি মানে অনেকগুলো শব্দ একসঙ্গে লিখলাম তোমাদের বোঝাইতে সুবিধার জন্য, যে আমরা রূপক কর্মধারয় সমাসে পড়েছি মাঝখানে রূপ থাকলে রূপক কর্মধারয় সমাস। এখানে তুমি রূপটা পেলে কোথায়, যে এটা দেখেই বুঝে ফেলবে রূপক কর্মধারয় সমাস? তোমাকে তো শুধু এই শব্দগুলো দেয়া থাকবে, তাই না? তো এখন রূপক কর্মধারয় সমাসটা আসলে কি, কেন, কখন আমরা বুঝবো যে এটা রূপক কর্মধারয় সমাস, আমরা সেটা দেখে নেই। তো দেখো রূপক, এই আমরা উপমান, উপমিত এবং রূপক, এই তিনটাই কিন্তু উপমামূলক কর্মধারয় সমাস, তাই না? তিনটাতেই উপমা দেয়া থাকে এখানে। তো উপমা দেওয়ার মধ্যে দেখো অন্যগুলি উপমান কর্মধারয় সমাসে দেখেছি যে একেবারে পুরোপুরি বাস্তবতা থেকে একটা উদাহরণ টানা হয়েছে। উপমিততে হ্যাঁ কিছুটা সাদৃশ্য আছে কিন্তু ঠিক পুরোপুরি নয়, এরকম শব্দগুলি দেওয়া হয়েছে। আর এখানে দেখো আরেকটা জিনিস তোমাদের, যেই জিনিসগুলি তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে খুবই মজার,
যেমন ধরো এই রূপক কর্মধারয় সমাসের 2-3টা জিনিস লক্ষ্য রাখবে যে, এবং 2-3টা জিনিসই চমকপ্রদ। সেটা হচ্ছে যে আমরা জানি যে রূপক কর্মধারয় সমাসে একটা শব্দের সঙ্গে আরেকটার এখানেও তো তুলনা করা হয়েছে, তাই না? যে মনের সঙ্গে মাঝির তুলনা করা হয়েছে, বা মাঝিকে মনের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটাই হোক। তো এই যে রূপ মানে একই রূপ কল্পনা করা হয় দুটোকে, তো একই রূপ মানে অভিন্ন, দুটোই অভিন্ন অভিন্ন কল্পনা করা হয়েছে কোনো একটা দিক থেকে, সাদৃশ্যগত থেকে। তো এই অভিন্নতাটা কিসে আসলে দেখি আমরা। অভিন্ন হচ্ছে যেমন ধরো মন মাঝি, এই দুটো কিভাবে অভিন্ন? অভিন্ন মানে কি, তাদের বৈশিষ্ট্যগত দিক থেকে তারা এক। তো এই যে আমরা জানি যে মাঝির কাজ হচ্ছে নৌকাকে চালনা করা, তাই না? নৌকার কিন্তু কোনো স্বাধীনতাই এখানে থাকে না, যে মাঝি যেদিকে নিয়ে যাবে নৌকা সেদিকেই যাবে, সেদিকে যেতেই বাধ্য। তেমনি মন, দেখো তো মন এই মাঝির কাজটা করছে কি না। যেমন মাঝি যেমন নৌকাকে চালায়, মন কিন্তু আমাদের চালাচ্ছে, তাই না? এই মন যেমন নৌকার কোনো স্বাধীনতা নেই, তেমনি মনও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতেছে। মন যখন যা বলতেছে আমরা কিন্তু তাই করছি, আমাদের কোনো স্বাধীনতা নেই। আমাদের মন বলছে এটা করতে হবে, এটাই করি আমরা। মানে মন আমাদের পরিচালনা করে, মাঝি যেভাবে নৌকাকে পরিচালনা করে মন এভাবে পরিচালনা করে। আবার এই যে দেখো তো প্রাণ পাখি, প্রাণ এবং পাখি, হ্যাঁ, প্রাণটাকে পাখির মতো তুলনা করা হয়েছে, প্রাণ রূপ পাখি। তো এখন দেখো এটা কিভাবে, যেমন পাখির কোনো নিশ্চয়তা নেই, পাখি যখন যেখানে বসে আছে যে কোনো সময় কি উড়াল দিয়ে চলে যেতে পারে, এটা আমরা ধরে রাখতে পারি না একমাত্র খাঁচায় বেঁধে রাখা ছাড়া। একটা মুক্ত পাখিকে, পাখিটাও মুক্ত, তেমনি প্রাণটাও কিন্তু মুক্ত। প্রাণটা কখন আমাদের ছেড়ে চলে যাবে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না, যে কোনো মুহূর্তেই উড়াল, তাই না, দিতেই পারে। পাখিও যে কোনো মুহূর্তে উড়াল দিতেই পারে। আমরা এই জন্য প্রাণ এবং পাখিটাকে একই রূপ কল্পনা করা হয়েছে। তো বিষাদ সিন্ধু, এই সিন্ধু অর্থ হচ্ছে সাগর, সাগরে যেমন গভীরতা বেশি, তেমনি বিষাদটাকেও আমরা যখন আমরা বিষাদগ্রস্ত হই, বিষণ্ণ হই, তখন মনে হয় এই কাল যেন আর কাটে না, তাই না? যেমন সিন্ধুর মতো, সিন্ধুর যেমন কোনো শেষ নেই, মানে সাগর, তাই না, সাগরের কোনো শেষ খুঁজে পাই না আমরা। তেমনি যখন আমরা বিষাদগ্রস্ত হই মনে হয় এই কাল আর ফুরাবে না, ঠিক আছে? আবার দিল দরিয়া, এটাও কেউ, দরিয়া মানে হচ্ছে সাগর, দিল মানে এটা হচ্ছে অনেক বড় অর্থে আর কি, যে আমার দিলটা একেবারে দরিয়ার মতো, খুবই দিল দরিয়া মানুষ। আবার ক্রোধানল, দেখো এটা কিভাবে, তো ক্রোধানল যেমন ক্রোধ যোগ অনল, তাই না? ক্রোধ মানে হচ্ছে রাগ, অনল মানে হচ্ছে আগুন। তো এটা কিভাবে একরকম হয়, একই রূপ আমরা কল্পনা করি। যেমন দেখো অনলের কাজ হচ্ছে যেমন ক্রোধ যোগ অনল, অনল মানে হচ্ছে আগুন। তো আগুনের কাজ হচ্ছে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়া, তাই না? যদি সেটাকে আমরা যেভাবে চালনা করব, নিয়ন্ত্রণে না রাখা হয়, আগুনকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হয়, নিয়ন্ত্রণহীন হলেই এটা যে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিবে। তেমনি ক্রোধও কি, ক্রোধ মানে রাগও কিন্তু আমাদের এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। একটা রাগেও মানে আগুন যতটা ছারখার করে দেয়, রাগও কিন্তু সেভাবে ছারখার করে দেয়। তো এই যে দেখো এভাবে এই শব্দগুলো একই রূপ কিভাবে হলো। তো এখন আসো আরেকটা টেকনিক বলি তোমাদের। এই যে মন বলো, প্রাণ বলো, দিল বলো, বিষাদ, ক্রোধ, এই সবগুলি শব্দ, এগুলি সবগুলি নাউন, কিন্তু নাউন হলেও অ্যাবস্ট্রাক্ট নাউন। কীরকম? যেমন হচ্ছে যে এই কোনো একটা জিনিস কি চোখে দেখা যায়, তাই না? এই শব্দগুলি, যে শব্দগুলির কথা আমি বলছি, মন, প্রাণ, দিল, বিষাদ এবং ক্রোধ, এই শব্দগুলি একটাও কিন্তু চোখে দেখা যায় না, সবগুলিই কি অনুভূতিজাত, তাই না? এর আগের তোমরা একটু রিপিট যাও তো, দেখো তো যে উপমান এবং উপমিত, এই শব্দগুলিতে যে উপমানে বলেছিলাম কি, উপমান কর্মধারয় সমাসে যেটা বলেছি সেই শব্দগুলি, উপমিততেও বলেছি, এগুলি কিন্তু সবই চোখে দেখার মানে কাছের, চোখের সামনে জিনিস। কিন্তু এই যে মন, প্রাণ, দিল, এগুলি কিন্তু চোখে দেখা যায় না, ধরা যায় না, এগুলি শুধুই অনুভব, এগুলির অস্তিত্ব আছে, আমরা মানে কাল্পনিক আর কি কল্পনা করি, তাই না? তো এই শব্দগুলি দেখেও কিন্তু তোমরা বুঝে নিতে পারো যে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস।
তো আশা করছি তোমাদের এই বিষয়গুলো যেগুলি বললাম, যে কখনো কখনো একটু শুধু খালি যে মুখস্থ করেই সব হয় না, ব্যাকরণ অনেকটাই কি যে একটা আত্মস্থের বিষয়, যে তুমি যতটা বুঝবে ততটা ভালো হবে এবং অতটাই তোমার কি মনে থাকবে, দীর্ঘস্থায়ী হবে তোমার জানাটা বোঝাটা। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো একটু মনোযোগ দিবে, ভালো করে খেয়াল করবে। আর ভিডিওটা একবার, আমি বিশ্বাস করি যে সর্বোচ্চ 2 বার দেখলেই তুমি ভিডিওটা আমার আজকের যেই কর্মধারয় সমাস আলোচনা, কর্মধারয় সমাসটি যে কারোরই ভালো লাগবে, মানে তোমাদের বোঝার জন্য একটু সহজবোধ্য হবে আর কি। আমি চেষ্টা করেছি একটু সহজভাবে কিভাবে বলা যায়, তা বলতে গিয়ে কখনো অলিক কিছু, কখনো অবাস্তব কিছু, অনেক কিছুই টেকনিক্যালি বোঝার জন্য কথাও বলেছি। তো তোমরা যদি একটু টেকনিকটাকে, নিজেদের মানে কৌশলটাকে পড়াশোনায় আত্মস্থ করতে পারো। আমরা কিন্তু প্রায় ক্ষেত্রেই অনেক কাজে বিভিন্ন কৌশল অবলম্বন করি, যেটা যখন দেখি আমরা সোজা কোথায় বা স্বাভাবিকভাবে হয় না, এটা কৌশলে করি, তাই না? কারণ কৌশলটা হচ্ছে সহজ, কৌশলে কাজ করাটা সহজ। তো তোমরা এই সহজভাবে মানে কৌশলটাকে অবলম্বন করে যদি এটা করতে পারো, এটা মনে রাখতে পারো, এই বিষয়গুলো যেটা আমি বলেছি এটা মনে রাখতে পারলে আশা করছি তোমাদের সমাস শুধু তোমাদেরই ভুল হবে না, তোমরা তোমাদের পরবর্তী ছোটো ভাই বোন, ভাগনা ভাগ্নে, ভাতিজা ভাতিজি সবাইকে বা ফ্রেন্ডদের তোমরা এইভাবে বুঝিয়ে দিতে পারবে। ঠিক আছে? তো আমার পরবর্তী ক্লাসের সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আরেকটা কথা, চলছে শীতকাল, শীতকালে কিন্তু করোনার প্রকোপটা একটু বাড়বে, কারণ গরমকালে আমরা খুব বেশি টের পাইনি যে গরমের তাপমাত্রায় করোনার যে উপস্থিতিটা বা করোনার যে নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতাটা কম ছিল, এই শীতে কিন্তু করোনা একটু ভালো রূপ, ভয়াল রূপ নিতে পারে। তোমরা একটু সাবধান থেকো, ঘরের বাইরে কম যাও, একান্ত প্রয়োজন ছাড়া যাবে না, আর গেলে বিশেষ ব্যবস্থা নিয়ে তারপরে যাবে। তো ধন্যবাদ, ঠিক আছে, ভালো থেকো।